দিল্লি হাইকোর্টের দ্বিতীয় বরিষ্ঠতম বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগার ঘটনা এবং সেই আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনী ও পুলিশ কর্মীর বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা উদ্ধারকে কেন্দ্র করে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 জন বিচারপতিকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তাদের মধ্যে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা এবং হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি আর কর্ণাটক হাইকোর্টের একজন বিচারপতি। এই 3 জনকে নিয়ে তদন্ত কমিটি গঠন শুধু নয়, প্রধান বিচারপতির নির্দেশ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে যে আপাতত যেন বিচারপতি বর্মাকে মামলা মোকদ্দমার কোনো কাজ দেওয়া না হয়। কিন্তু বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থা, আদালত মানুষের যে শেষ ভরসার জায়গা, বিচারপতির বাড়ি থেকে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার সেই আস্থাকে টলিয়ে দিলেও কিনা বা সেই আস্থাকে টলিয়ে দিতে পারে কিনা, এই প্রশ্নটা যেমন থাকছে তেমনি তদন্ত নিয়েও নানা রকম প্রশ্ন থাকছে এবং এরপরে বিচারপতি সম্পর্কে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে নিয়েও আমাদের নানা প্রশ্ন আছে। এই সব প্রশ্নেরই জবাব খুঁজতে আমরা এসেছি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গাঙ্গুলির কাছে। দেখুন, গোটা বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগের। আপনি যেটা ঠিকই বলেছেন যে মানুষের বিচার ব্যবস্থার প্রতি যে আশ্বাস, যে আস্থা, কেন সেটার একটা শেষ ভরসার জায়গা, সেই আস্থার জায়গাটা একটু হলেও টলে যাচ্ছে। কারণ বিচারপতিদের বাড়ি থেকে, আমি এখন সত্য মিথ্যার মধ্যে যাচ্ছি না, যদি বিপুল পরিমাণে হিসাব বহির্ভূত টাকা, ক্যাশ টাকা পাওয়া যায়, তাহলে তো সেটা একটা প্রাইমা ফেসি অপরাধের সমতুল্য, একটা ঘোরতর অপরাধের সমতুল্য। সেইটা আমরা বিচারপতিদের, সমাজ এখনো বিচারপতিদের সেই স্তরে দেখে না। সমাজ এখনো বিচারপতিদের অত্যন্ত সম্মানের জায়গায় রেখেছে এখনো, কারণ তারাই সমস্ত ব্যাপারে, মানে যেখানে ধরুন সরকারের বিরুদ্ধে মামলা করেন নাগরিকেরা, খুব শক্তিশালী সরকার, দুর্দণ্ড প্রতাপশালী সরকার, তার বিরুদ্ধেও বিচারপতিরা নিরপেক্ষ রায় দান করেন এবং করে থাকেন, যেটার ভরসায় মানুষ আদালতে যান, দ্বারস্থ হন। সেই জায়গায় তারা একটু এবার ভাবছেন যে এইখানে আমরা কোথায় বিচার পাবো। ঠিকই, সেটি যেন একটা দিক। আর একটা দিককে আমাদের বুঝতে হবে যে এরকম দুর্ঘটনা হওয়ার পরে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট গোড়ায় যেটা করেছিলেন যে তাকে ট্রান্সফার করার ব্যাপারটা, সেটাতে না গিয়ে অন্য যে পথটা নিয়েছেন সে পথটা কিন্তু অত্যন্ত যুক্তিযুক্ত এবং অত্যন্ত সময়োচিত, এবং সেইটা মানুষের ভরসা জোগানোর একটা জায়গা হিসেবে আসতে পারে। কেননা একজন বিচারপতিকে অন্য জায়গায় স্থানান্তরিত করা, এটা কিন্তু এমনি অনেকের ক্ষেত্রেই হয়, এটা কিন্তু ঠিক পেনাল মেজার নয়, মানে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। কিন্তু স্যার এখানে ওদের একটা বক্তব্য আছে, সুপ্রিম কোর্ট যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা তদন্তের স্বার্থে তারা দিল্লি হাইকোর্ট থেকে তাকে এলাহাবাদ হাইকোর্টে সরানোর প্রস্তাব দিয়েছিলেন, যদিও সেটা প্রস্তাবের পর্যায়েই রয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে ওনাকে, যেরকম ধরুন অনেক সময় তদন্তের স্বার্থে কোনো সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়, এখানে যে বিচারপতিকে সাসপেন্ড করার কোনো ব্যবস্থা নেই। সেখানে যেটা ওনারা করেছেন, তিনি যেন এখন আর আদালতে না বসেন, আদালতের কাজকর্ম যাতে না করেন, সেইটা যাতে সুনিশ্চিত হয়, সেটা প্রধান বিচারপতি সেই ধরনের একটা নির্দেশও দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট শুক্রবার দিন সন্ধ্যেবেলায় যে স্টেটমেন্টটা জারি করেছিলেন, তাতে তারা বলেছিলেন যে দুটো জিনিস সকলের মনে প্রশ্ন জাগিয়েছিল। এক নম্বর হচ্ছে এটা মিসলিডিং এবং রিউমার, এই যে খবরটা বিচারপতির বাড়ি থেকে টাকা হিসাব বহির্ভূত প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা। দ্বিতীয়ত বলেছিলেন যে তার যে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার আর এই তদন্ত প্রক্রিয়া, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, যেটা কিন্তু আরো খানিকটা কনফিউশন তৈরি করেছিল, বিভ্রান্তি তৈরি করেছিল মানুষের মধ্যে। সেই বিভ্রান্তিটা এই পরবর্তী পদক্ষেপে কেটে গেছে বলেই তো মনে হয়। কারণ এখন আর এটা গুজবের ব্যবস্থা নয়, কারণ এখন এই যে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা, মানে ক্যাশ নোট, কারেন্সি নোট যেটা
বাড়ি থেকে বেরিয়েছে, সেইটা সম্বন্ধে কিন্তু চিফ জাস্টিস, দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিসের একটা তার যে বক্তব্য আছে, তিনি বলেছেন ম্যাটার নিডস ডিপার প্রোব। ঠিক। সুতরাং তিনি মানে এই ঘটনাটাকে অস্বীকার করা হয়নি, এবং যিনি যে বিচারপতির বাসভবন থেকে টাকাটা পাওয়া গেছে জাস্টিস ভার্মা, তিনিও এটা অস্বীকার করেননি। তিনি তার ডিফেন্সে কিছু যুক্তি খাড়া করেছেন। তিনি বলছেন যে আমি যেখানে বাস করি সেখানে নয়, এটা একটা আউট হাউসে, কিন্তু এটা তার রেসিডেন্সের মধ্যে, তার রেসিডেন্সের আউট হাউসে, এবং সেখানে সেটা সবার অ্যাক্সেসিবল, সবাই সেখানে যেতে পারে। ডিফেন্স। এখন কিন্তু যে টাকা বেরিয়েছে, টাকা উদ্ধার হয়েছে, এটা তিনি অস্বীকার করছেন, এটা অস্বীকার করার জায়গায় নেই। ঠিকই, কিন্তু যখন দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস, তার যিনি সেক্রেটারি কাম রেজিস্ট্রার, তিনি যখন চিফ জাস্টিসের, দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস উপাধ্যায়ের নির্দেশে গেলেন ঘটনাস্থলে, এবং তিনি সঙ্গে করেও নিয়ে গেলেন বিচারপতি ভার্মাকে, সেখানে গিয়ে দেখা গেল যে সমস্ত পোড়া অবস্থায় সবকিছু রয়েছে, কিন্তু পোড়া নোটগুলো সেখানে পাওয়া যায়নি। কারণ 14 তারিখ রাতে, দোলের দিন রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে, 15 তারিখ সকালে সেই সমস্ত নোটগুলো সরিয়ে দেওয়া হয়। স্যার, আপনার কি মনে হয় যে এই যে দেখুন, নোট সরানোই হোক আর যাই হোক, সেটা ওনার বাসভবনে পাওয়া গেছে, এটা অস্বীকার করার জায়গা না, তার কারণ ছবি এবং ভিডিও সবই রয়েছে, ভিডিও আছে, সেগুলো এখন সুপ্রিম কোর্ট আপলোড করে দিয়েছে পাবলিক ডোমেইনে। একদম। এবং ব্যাপারটা অস্বীকার করার জায়গা নেই, সেটা ডিফেন্স হতে পারে নানা রকম, সেইটা এই এনকোয়ারি কমিটি তদন্ত করে দেখবেন, সেই নিয়ে এখনই কিছু মন্তব্য করা ঠিক নয়। তারা তদন্ত করে দেখবেন সেই রিপোর্টটা, তারপরে তারা ভারতের প্রধান বিচারপতির সামনে দেবেন, প্রধান বিচারপতির সামনে দেখবেন, তারপর জাজেস এনকোয়ারি অ্যাক্টের আন্ডারে তদন্ত হতে পারে, তারপর প্রধান বিচারপতি অনুরোধ করতে পারেন জাস্টিস ভার্মাকে পদত্যাগ করতে। যদি পদত্যাগ না করেন, তখন প্রধান বিচারপতি যদি মনে করেন যে ইনকোয়ারি রিপোর্টে সত্যিকারের কিছু মানে আপাত দৃষ্টিতে কিছু গরমিল আছে, কিছু গণ্ডগোল আছে, তখন তিনি সেটা সরকারকে, কেন্দ্রীয় সরকারকে বলতে পারেন এইটার ভিত্তিতে একটা ইমপিচমেন্ট মোশন আনতে পার্লামেন্টে। ঠিক আছে, যেটা আমরা বিচারপতি সৌমিত্র সেনের ক্ষেত্রে দেখেছিলাম, যেহেতু তিনি পদত্যাগ করতে চাননি, তখন তার একটা ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়, সেটা লোকসভায় পাশ হয় এবং রাজ্যসভায় যাবার আগে তিনি পদত্যাগ করেন। কিন্তু আমরা যদি তদন্তের জায়গাটাতে ফিরে আসি, আমি স্যার আপনার কাছে জানতে চাইবো যে জাজমেন্টের ভিত্তিতে এই গোটা প্রক্রিয়াটা এগোচ্ছে, সেটা হচ্ছে 1991-এর বীরাস্বামী জাজমেন্ট। এইটা সম্পর্কে যদি আপনি বলেন যে বিচারপতিরা যদি কোনো দুর্নীতির দায়ে অভিযুক্ত হন, সেক্ষেত্রে বীরাস্বামী জাজমেন্টে একটা জিনিস পরিষ্কার করে বলা আছে, সেটা 5 জন বিচারপতির জাজমেন্ট, সেখানে 4 জন বিচারপতি সহমত হয়েছেন এবং বলেছেন যে যদি আপাত দৃষ্টিতে কোনো করাপশন বা দুর্নীতির ব্যাপার থাকে, তাহলে বিচারপতিরা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের আইনের আওতায় আসবেন। এই আইনের আওতায় হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও আসবেন। দুর্নীতি করে থাকলে তারা আইনের ঊর্ধ্বে থাকতে পারেন না, মানে সকলেই পাবলিক সার্ভেন্ট হিসেবে গণ্য, এবং তাদেরকে পাবলিক সার্ভেন্ট হিসেবে, তখন ছিল ভারতীয় দণ্ডবিধির 21 ধারা, এখন সেটা নতুন যে দণ্ডবিধি হয়েছে তাতে হয়েছে 2-28 ধারা, একই জিনিস আছে। এটা তো এর আগে কখনো ঘটেনি যে কোনো বিচারপতির বাড়ি থেকে এত নগদ টাকা উদ্ধার হয়েছে, কথাও নয়। হ্যাঁ, এবার এইটার তদন্ত কি একটা ফৌজদারি তদন্ত হওয়া উচিত বলে মনে হয় স্যার আপনার? দেখুন, এই যে 3 জন বিচারপতি যেটা এনকোয়ারি কমিটি করছেন, তারা অনুসন্ধান করে কি রিপোর্ট দেন তার উপর অনেকটা নির্ভর করে। মানে পুলিশ যেভাবে তদন্ত করে বা ইডি যেভাবে তদন্ত করে, তারপরে সেইটার ভিত্তিতে বললাম তো, সেইটার ভিত্তিতে প্রধান বিচারপতির কাছে দুটো জিনিস থাকবে, খোলা থাকবে। একটা, তিনি কেন্দ্রীয় সরকারকে বলতে পারেন যে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন নিতে, যদি তিনি পদত্যাগ করতে রাজি না হন। আর একটা হতে পারে, সেখানে তার বিরুদ্ধে প্রধান বিচারপতির অনুমতিক্রমে এফআইআর করে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের আন্ডারে মামলা করা। বিচারপতিরা সকলেই পাবলিক সার্ভেন্ট হিসেবে গণ্য হন, সেক্ষেত্রে প্রধান বিচারপতির সম্মতিক্রমে রাষ্ট্রপতি যদি অনুমতি দেন, তাহলে পরে তো এফআইআর দায়ের করে পুলিশি তদন্ত হতে পারে, সেটাই কি ন্যায্য নয়?
সেটা হওয়া উচিত। আমরা আমাদের সংগঠনের তরফ থেকেও দাবি করেছি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে যে এর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। এখন এই ফৌজদারি মামলা হওয়া উচিত যেহেতু এটা হাইকোর্টের বিচারপতি মানুষের আস্থা, বিচার ব্যবস্থার উপর আস্থার সামগ্রিক বিষয়টা যুক্ত, সেজন্য প্রাথমিকভাবে যদি ওদের বিচারপতিদের তদন্তের ফলে প্রাথমিক তথ্য বেরোয় তাহলে তো আমার মতে এফআইআর করাটাই বাঞ্ছনীয়।